হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আজকে তোমাদের ক্লাস নম্বর 9 এবং তোমাদের এটা হচ্ছে পার্ট 3 ইতিহাসের যে জিকে ক্লাস আমরা করাচ্ছি। 800+ কোশ্চেন তোমাদেরকে করাবো প্রিভিয়াস ইয়ারের, সমস্ত প্রিভিয়াস ইয়ারের। তো সেই কোশ্চেনের পার্ট 3 ক্লাস মানে 3 নম্বর ক্লাস, এবং টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে 8টি। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি একটা রিকোয়েস্ট, প্রত্যেকে একটা করে কমেন্ট করে দাও। ঠিক আছে, তাহলে ভিডিওটার একটু রিচ বাড়বে, অনেকজনের কাছে পৌঁছবে। তোমরা তো কেউ শেয়ার করছো না, এত কষ্ট করে ভিডিও করছি এবং তোমাদের যে নোটগুলো জোগাড় করছি তারপরে তোমাদের প্রোভাইড করছি। তো যাই হোক, তোমরা যখন শেয়ার করবে না, একটা করে কমেন্ট করে দাও আর এই ভিডিওটাকে একটা করে লাইক করে দাও। এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা ক্লাসগুলো দেখছো। চলো আজকের প্রথম কোশ্চেনের দিকে যাব। প্রথম কোশ্চেন অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের কোশ্চেনগুলো খুব সুন্দর রয়েছে, প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোশ্চেন আসেই। ঠিক আছে, খুব সুন্দর ক্লাস হবে আজকের সেশনটা। ঠিক আছে, তো পুরোপুরি দেখো। দেখো বলেছে আমির খাসরু কার সভাকবি ছিলেন। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা ভিআইপি দিয়ে রাখো, প্রত্যেকটা এক্সামেই দেয় এরকম। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে আমির খাসরু কার সভাকবি ছিলেন। আমির খাসরু কার সভাকবি ছিলেন। এখানে 4টে অপশন রয়েছে, এ বলবন, আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন তুগলক এবং আকবর। ঠিক আছে, তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। খুব সুন্দর একটা কোশ্চেন, আশা করি প্রত্যেকে এটার অ্যান্সার দেবে। ঠিক আছে, তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন কে? আমির খাসরু। ঠিক আছে, তিনি আরেকজনের সভাকবি ছিলেন। বলতে পারবে কার সভাকবি ছিলেন? কার রাজ্যসভাতেও তিনি কিন্তু মানে রাজ্যসভাতে ছিলেন। দেখি কে কে বলতে পারো। তিনি কিন্তু গিয়াসুদ্দিন বলবনের রাজ্যসভাতেও কিন্তু তিনি আমির খাসরু ছিলেন। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। গিয়াসুদ্দিন বলবনের রাজ্যসভাতেও কিন্তু আমির খাসরু ছিলেন। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকে ভালো করে নোট করো কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন বলেছে, বিক্রমশিলা বিহারে কে স্থাপন করে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিহারে কে স্থাপন করেছিল? ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন, আশা করি এটার অ্যান্সার প্রত্যেকে দিতে পারবে, কারণ ইজি কোশ্চেন। বিক্রমশিলা বিহারে কে স্থাপন করেছিলেন? প্রথম মহিপাল, 4টে অপশন রয়েছে, তারপরে রয়েছে দেবপাল, সুরপাল, ধর্মপাল। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিহারে কে স্থাপন করেছিলেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধর্মপাল। পাল বংশের শাসক ছিলেন তিনি। ঠিক আছে, পাল বংশের শাসক ছিলেন তিনি। তিনি কিন্তু বিহারে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন। তাছাড়াও তোমার আরও যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রথম কুমার গুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমার গুপ্ত কিন্তু তোমার নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমার গুপ্ত স্থাপন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিহারের কোথায় স্থাপন করেছিলেন ধর্মপাল? কে বলতে পারবে? খুব সুন্দর একটা কোশ্চেন। বিহারের কোথায় ধর্মপাল, বিহারের কোথায় তোমার এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন? বিহারের ভাগলপুরে। ঠিক আছে, ভাগলপুর তোমরা অনেকেই নাম শুনে থাকবে, ভাগলপুরে। ঠিক আছে, ভাগলপুরের বিহারে কিন্তু তোমার যে এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে। ঠিক আছে, এখনও রয়েছে এবং এটা বিহারে রয়েছে। ঠিক আছে, বিহারের ভাগলপুরে। খুব সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, তারপরে তোমাদের অদন্তপুরী বিশ্ববিদ্যালয়, সেটাও পাল শাসক গোপাল প্রতিষ্ঠাতা করেছিলেন, গোপাল। ঠিক আছে, অদন্তপুরী, যদি লেখাগুলো বুঝতে না অসুবিধা হয়তো একটু জানাবে। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় তোমার গোপাল পাল শাসক তিনি কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন তোমার কি বলে অদন্তপুরী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠাতা করেছিলেন ভাগলপুরে। ঠিক আছে, তাছাড়াও আরও তোমাদের আছে সোমপুর আছে, ভলবি আছে, এগুলো প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, তো খুব সুন্দর একটা, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে করেন? বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে করেন? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। আলাউদ্দিন মুজাহিদ শাহ, আহমেদ শাহ, আলাউদ্দিন বামন শাহ। বলো, 4টে অপশন রয়েছে, তাজউদ্দিন ফিরোজ শাহ।
তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। খুব সুন্দর একটা কোশ্চেন এবং ভিআইপি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু তোমাদের। বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। খুব সুন্দর একটা কোশ্চেন, দেখি কে কে পারছে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন অপশন সি, আলাউদ্দিন বামন শাহ কিন্তু বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন। এই কোশ্চেনটা প্রত্যেক তোমাদের আই থিঙ্ক প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে পড়েছিল, রিসেন্টলি যেটা এক্সাম হলো সেটাতে আই থিঙ্ক পড়েছিল আমার যতদূর মনে পড়ছে। আর এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে এটাকে একদম ভিআইপি করে রাখো, ঠিক আছে। এই ধরনের এই বাহমনি সাম্রাজ্যটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা এক্সামে কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। তারপরে দেখো খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 54 নম্বর প্রশ্ন। এটা তোমাদের এর আগে 50টা করিয়েছিলাম, ঠিক আছে। তো তো এই 3rd নম্বর ক্লাসটাতে তোমাদের 25টা আরও কোশ্চেন করাবো ইম্পর্টেন্ট। তো দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন, বলো দেখি কে কে অ্যান্সার করতে পারবে। পুরু, এটা পুরু হবে আই থিঙ্ক। আলেকজান্ডার, সেলুকাস, কাকে পরাজিত করেছিলেন? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? আশা করি প্রত্যেকে এটার অ্যান্সার দিয়ে দিয়েছো। সেলুকাসকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন, ঠিক আছে। সেলুকাসকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন। খুব সুন্দর একটা কোশ্চেন এবং ভিআইপি দিয়ে রাখো, এই কোশ্চেনটা তোমাদের মানে এক্সামে আসে, ঠিক আছে, এক্সামে আসে। খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকে কিন্তু এটাকে ভিআইপি দিয়ে রাখো, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যাব। খুব সুন্দর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিআইপি কোশ্চেন, কত এক্সামে যে এসেছে তার ঠিক ঠিকানা নেই। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এই কোশ্চেনটা খুব একটা কনফিউশনের সৃষ্টি করে, ঠিক আছে। তো এটা খুব সুন্দর একটা কোশ্চেন, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা, মির্জাফর এবং আর দুটি অপশন আমরা দেখে নেব। এখানে রয়েছে মীর কাসিম এবং নাজম উদ্দৌলাহ। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। খুব সুন্দর একটা কোশ্চেন, চারটে অপশনের মধ্যে আশা করি প্রত্যেকে এটার অ্যান্সার দিয়ে দিয়েছো, ঠিক আছে। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কিন্তু সিরাজউদ্দৌলা, ঠিক আছে। এটা তো অনেকেই তোমার মীর কাসিম কিংবা মির্জাফর করে দেয়, না, সিরাজউদ্দৌলা ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমার মীর কাসিম আই থিঙ্ক আমার যতদূর মনে পড়ছে এনার সঙ্গে গাদ্দারি করেছিলেন এবং তোমাদের পলাশির যুদ্ধ হয়েছিল, তোমাদের পলাশির যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু এই 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল সেখানে ইংরেজদের কাছে এনার জন্য পরাজিত হয়েছিলেন, ঠিক আছে। 57 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, 1757 সালে তোমার 23শে জুন, ঠিক আছে, 23শে জুন কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হয়। সেখানে কিন্তু সিরাজউদ্দৌলাহ কার কাছে পরাজিত হয়েছিল? ইংরেজদের সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে। ইংরেজদের সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে কিন্তু পরাজিত হয়েছিলেন, ঠিক আছে, 1757 সালে। সেখানে কিন্তু তোমার মীর কাসিম না মির্জাফর গাদ্দারি করেছিলেন, সেই কারণে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন, ঠিক আছে। সেই জন্য সিরাজউদ্দৌলাকে বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে আখ্যা করা হয়। খুব সুন্দর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিআইপি কোশ্চেন, প্রত্যেকে এই কোশ্চেনটা টুকে রাখো। বলো, সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? এটা আশা করি প্রত্যেকে পারবে, খুব সহজ একটা কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সিধু কোন বিদ্রোহের? সিধু এবং কানু, ঠিক আছে, সিধু এবং কানু তোমার আশা করি বুঝতে পেরেছ। সিধু এবং কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে, না পারলে কিন্তু খুব সমস্যা, ঠিক আছে। তো বলো, সিধু কানু, চারটে অপশন রয়েছে, সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। এবং সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 থেকে 1855 থেকে তোমার 56 সাল পর্যন্ত কিন্তু তোমার এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিলেন। এবং সিধু কানু এই বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন। কোথায় কোথায় হয়েছিল এই সাঁওতাল বিদ্রোহ? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল বাংলা এবং বিহারে। বিহারে কিন্তু তোমার সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, বাংলা এবং বিহারে, 1855 থেকে 56 সাল। ভিআইপি দিয়ে রাখো, খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে আমরা দেখে নেব। নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? নিম্নলিখিতদের মধ্যে কে
নরমপন্থী ছিলেন না? চারটে অপশন রয়েছে, বিপিন চন্দ্র পাল, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, খুব সুন্দর একটা কোশ্চেন, ভিআইপি কোশ্চেন। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। নরমপন্থী ছিলেন না বলেছেন এখানে, তো বিপিন চন্দ্র পাল ছিলেন, নরমপন্থী ছিলেন না। একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই নরমপন্থী চরমপন্থী কিন্তু তোমার এই যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু দুই ভাগে নরমপন্থী এবং চরমপন্থীতে ভাগ হয়ে গেছিল, ঠিক আছে। কোন অধিবেশনে, কংগ্রেসের কোন অধিবেশনে বলতে পারবে? কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থীতে ভাগ হয়ে গেছিল? তোমার 1907-এর, আই থিঙ্ক, আমার যতদূর মনে পড়ছে 1907-এর তোমার রাসবিহারী বসু এর সভাপতিত্ব করেছিলেন এবং সুরাট অধিবেশনে, হ্যাঁ সুরাট অধিবেশনে তোমার নরমপন্থী চরমপন্থী দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছিল, ঠিক আছে। বিভক্ত হয়ে গেছিল সুরাট অধিবেশনে, রাসবিহারী বসুর সভাপতিত্ব করেছিলেন এই তোমার জাতীয় কংগ্রেসে, তখন আলাদা হয়ে গেছিল এবং নরমপন্থী চরমপন্থী ছিলেন বিপিন চন্দ্র পাল, নরমপন্থী ছিলেন না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে রাওলাট আইন কোন সালে পাস হয়? খুব সুন্দর একটা কোশ্চেন, এর সঙ্গে অনেক কোশ্চেন জড়িত রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি পরপর বলছি। কালকে পরশু যতগুলো কোশ্চেন করেছি এই যে টপিকটা, এই টপিকটা থেকে মানে প্রত্যেক বাড়ি তোমাদের কিছু না কিছু কোশ্চেন চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের খুব সুন্দর একটা কোশ্চেন, 1916 সালে, 1919 সালে, আশা করি তোমরা প্রত্যেকে পারবে, 1918 সালে এবং 1921 সালে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি হবে? অপশন বি, 1919 সালে রাওলাট আইন পাস হয়, ঠিক আছে। এবং এই সময় এই যে 1919 সালে কি কি আর ঘটনা হয়েছিল এবং ভাইসারাও কে ছিলেন এই সময়? ভাইসারাও কে ছিলেন এই সময়? ভাইসারাও ছিলেন তোমার লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড কিন্তু তোমার চেমসফোর্ড কিন্তু তোমার এ সময় ভাইসারাও ছিলেন এবং তার সময়কাল ছিল 1916 থেকে 21, ঠিক আছে, 21। তো এর মধ্যে 1919 আর কি কি হয়েছিল? তোমার জালালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, রাওলাট আইন হয়েছিল, তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ হয়েছিল, এই কথাগুলো তোমাদেরকে বারবার বলেছি। খিলফা আন্দোলনের সূচনা হয়েছিল, অসহযোগী আন্দোলনের সূচনা হয়েছিল 1920 সালে তোমার এই লর্ড চেমসফোর্ডের শাসনকালে, ঠিক আছে। তারপরে তোমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অথবা মেন্ডুগো চেমসফোর্ড শাসন সংস্কার, এটাও করেছিলাম 1919, ঠিক আছে, 1919-এ হয়েছিল, ঠিক আছে। তারপরে হোম রুল লীগ অ্যানি বেসান্ত 1916 সালে প্রতিষ্ঠিত করেছিল, সব চেমসফোর্ডের এই আমলে, এবং রাওলাট আইনও তারই আমলে হয়েছিল 1919 সালে। খুব সুন্দর একটা কোশ্চেন এবং ভিআইপি কোশ্চেন দিয়ে রাখো। আজকের কোশ্চেনগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও এর আগে একবার করিয়েছি তোমাদেরকে, একদম খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে, আশা করি প্রত্যেকে পারবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন, কনফিউশন তৈরি করে এই কোশ্চেনের মধ্যে, দুটো অপশনই তোমরা দেখতে পাচ্ছ খুব কনফিউশন সৃষ্টি করে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা কে ছিলেন? এখানে চারটে অপশন রয়েছে, আরেকটা অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধী লাস্ট অপশন রয়েছে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? আশা করি প্রত্যেকে তোমরা এটার অ্যান্সার দিতে পারবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয়, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, সরোজিনী নাইডু ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন, ভারতীয়, ঠিক আছে, এটা হবে ভারতীয় প্রথম মহিলা সভাপতি ছিলেন। এবং তিনি 1925-এর কানপুরে, 1925 কানপুরে, এটা করিয়েছি তোমাদের, তিনি কানপুরে কিন্তু সভাপতিত্ব করেছিলেন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এবং এখানে যদি বলে তোমাদের প্রথম মহিলা সভাপতির কথা যদি বলে তাহলে হবে তোমার অ্যানি বেসান্ত, ঠিক আছে, অ্যানি বেসান্ত, যিনি 1917-তে কলকাতায় সভাপতিত্ব করেছিলেন, কলকাতায় সভাপতিত্ব করেছিলেন 1917 সালে, ঠিক আছে, 1917 সালে কলকাতায় অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে, বিদেশি প্রথম মহিলা সভাপতি। আর যদি ভারতীয় বলে তাহলে হবে তোমার সরোজিনী নাইডু, ঠিক আছে। যদি বলে প্রথম মহিলা সভাপতি কংগ্রেসে তাহলে কিন্তু তোমার হবে এই অ্যানি বেসান্ত, কারণ প্রথম বললেই অ্যানি বেসান্ত হবে মহিলা সভাপতি, আর যদি ভারতীয় উল্লেখ থাকে তাহলে তোমার হবে সরোজিনী নাইডু। এইটা দুটোই অপশনে থাকবে, ঠিক আছে, এটাকে ভালো করে তোমরা কিন্তু একটু দেখবে, না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করে? একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করে?
চারটে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে এটার অ্যান্সার পারবে। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করেছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিওজিও ঈশ্বরচন্দ্র গুপ্ত। বলো একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করেছিলেন? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানানোর চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে। একাডেমিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করেছিলেন? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? আশা করি প্রত্যেকে তোমরা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছো। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেছিলেন তোমার ডিওজিও। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেছিলেন ডিওজিও। তারপরে চলো, ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সালে কে করেছিলেন? ঠিক আছে, 1913 সালে কে করেছিলেন? চারটে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে পারবে। ঠিক আছে, তো প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এখানে রয়েছে চারটে অপশন, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এখানে বলেছে বাঘাযতীন, শ্রী অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে এবং আরও ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করবো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাসবিহারী বোস। ঠিক আছে, রাসবিহারী বোস বা বসু 1913 সালে বিপ্লবীদের নিয়ে একটা তোমার দল গঠন করেছিলেন, সংগঠন গঠন করেছিলেন, যেটার নাম হচ্ছে তোমার, দেখি কে কে পারবে এটার নাম কি। ঠিক আছে, কোথায় 1913 সালে প্রতিষ্ঠাতা করেছিলেন? তাহলে গদর পার্টি কিংবা গদর দল। ঠিক আছে, গদর দল রাসবিহারী বসু প্রতিষ্ঠাতা করেছিলেন। আর তার সঙ্গে কে ছিলেন? তার সঙ্গে ছিলেন রাসবিহারী বসুর সঙ্গে আরেকজন লোক ছিলেন, তিনি হচ্ছে লালা হরদয়াল। 1913 সালে গদর দল বা গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, কোথায় প্রতিষ্ঠাতা করেছিলেন? সান ফ্রান্সিসকোতে তিনি কিন্তু ভারতীয়দের নিয়ে সংগঠনের চেষ্টা করেছিলেন, সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, গদর দল প্রতিষ্ঠাতা করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? বলো আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন। বলো প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি কতজন পারছো। আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? এক্ষুনি তোমাদেরকে কোশ্চেনটা করালাম। এখানে চারজন রয়েছে, চারজনের মধ্যে আশা করি অপশন দেখেই তোমরা বলে দেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দুজন করেছিলেন, একজন হচ্ছে রাসবিহারী বসু আর লালা হরদয়াল। তিনি কিন্তু আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন কত সালে? 1913 সালে কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে বতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? চারটে অপশন রয়েছে। বতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? গুরু সদয় দত্ত, বালগঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ। হচ্ছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। গুরু সদয় দত্ত ইজ দ্য রাইট অ্যান্সার। বতচারী আন্দোলন কিন্তু তিনি গড়ে তুলেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খুব সুন্দর একটা কোশ্চেন, আশা করি প্রত্যেকে এটার পারবে। WBCS 2018-তে পড়েছিল, দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি তোমাদের WBCS এর কোশ্চেন এগুলো। ঠিক আছে, এগুলো তোমাদের আপকামিং WBB কেপির জন্য খুব 2008-এ পড়েছিল এই কোশ্চেনটা। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। কি হবে? খান আব্দুল গাফফার খান ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সীমান্ত গান্ধী নামে তাকে ডাকা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাবো। আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? ঠিক আছে, কে তুলে দিয়েছিলেন বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে। আজাদিনের দায়িত্ব কে তুলে দিয়েছিলেন? তো চারটে অপশন রয়েছে, রাসবিহারী বোস, মোহন সিং, হরদয়াল, মহেন্দ্র প্রতাপ। তো চারটে অপশনের মধ্যে আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। রাসবিহারী বোস, ঠিক আছে, রাসবিহারী বসু বা বোস তিনি কিন্তু আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন। এবং আজাদিন ফৌজ গঠন হয়েছিল কত সালে, কোথায়? 1943 সালে। ঠিক আছে, 1943 সালে সিঙ্গাপুরে কিন্তু আজাদিন বাহিনী গঠন হয়েছিল। ঠিক আছে, আজাদিন বাহিনী নেতাজি সুভাষচন্দ্র বোস ও রাসবিহারী বসুর কৃতিত্বে কিন্তু এই আজাদিন বাহিনী গঠন হয়েছিল। নেক্সট কোশ্চেনে যাব। খুব সুন্দর একটা কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয়েছিল কিংবা গৃহীত হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল।
আহমেদাবাদ, লাহোর, হরিপুরা, লখনৌ। চারটে অপশন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বলো, এই কোশ্চেনটা প্রত্যেকেরই পারার কথা, বলো, আশা করি প্রত্যেকে পারবে। কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের যে তোমার দাবি সেটা পেশ করা হয়েছে, এই কোশ্চেনটা করেছি। চারটে, আহমেদাবাদ, লাহোর, হরিপুরা, লখনৌ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাহোর। ঠিক আছে, লাহোরে পূর্ণ স্বরাজের প্রস্তাবটি গৃহীত হয় এবং লাহোরের কোন নদীর তীরে, রাবি নদীর তীরে, লাহোরের রাবি নদীর তীরে কিন্তু এই অধিবেশনটা বসেছিল এবং এর সভাপতিত্ব কে করেছিল, এর সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। ঠিক আছে, জওহরলাল নেহরু। ঠিক আছে, জওহরলাল নেহরু এর সভাপতিত্ব করেছিলেন এবং তোমার পূর্ণ স্বরাজের দাবিটা গৃহীত হয়েছিল। এবং এই সময়তেই তিনি যখন জওহরলাল নেহরু সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে, কত সালে বলতে পারবে এটা, কত সালে পূর্ণ স্বরাজের দাবি? 1929-এ। ঠিক আছে, 1929 সালে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল। ঠিক আছে, জওহরলাল নেহরুর সভাপতিত্বে পূর্ণ স্বরাজের দাবি। এবং ওই জওহরলাল নেহরুর সভাপতিত্বে 1930 সালে 26শে জানুয়ারি দিনটিকে কিন্তু কি স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে শুরু করেছিল কারা? জাতীয় কংগ্রেস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি রয়েছে চলো দেখিনি। শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? কুষাণ যুগ, পাল যুগ, গুপ্ত যুগ। খুব সুন্দর একটা কোশ্চেন, সেন যুগ। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, পারতেই হবে এই কোশ্চেনটা। খুব সুন্দর একটা কোশ্চেন এবং তোমাদের এক্সামে আসে। ঠিক আছে, এক্সামে আসে, তো প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। শূলপাণি দত্ত, ওনার ফুল নেম হচ্ছে শূলপাণি দত্ত, আশা করি আমার যতদূর মনে পড়ছে। ঠিক আছে, শূলপাণি দত্ত, আশা করি প্রত্যেকে পারবে। বলো দেখি কতজন পারছো। শূলপাণি দত্ত, আশা করি যত সুরপাল না সুরপাণি, এটা প্রত্যেকে একটু জানাতো আমাকে। এটা পানি হবে না পাল হবে? কোন যুগের প্রসিদ্ধ শিল্পী তিনি ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাল যুগে। ঠিক আছে, পাল যুগের তিনি কিন্তু একজন প্রসিদ্ধ শিল্পী ছিলেন পাল যুগের। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, পাল যুগের কিন্তু একজন প্রসিদ্ধ শিল্পী ছিলেন। এটা সুলপাল হবে মনে হয়, পাল যুগের সুলপাল। ঠিক আছে, তো একটু কাইন্ডলি এটা আমাকে জানিও। ঠিক আছে, তিনি পাল যুগের, তাছাড়াও তোমার পাল যুগে আর কে কে ছিলেন বলতে পারবে? পাল যুগে চক্রপাণি দত্ত ছিলেন, তারপরে তোমার বঙ্গসেন ছিলেন, ধীমান ও তার পুত্র বিদপাল ছিলেন, সন্ধ্যাকার নন্দী ছিলেন। সন্ধ্যাকার নন্দী কিন্তু পাল যুগের সভাসদ ছিলেন। এবং সন্ধ্যাকার নন্দী কি লিখেছিলেন বলতে পারবে? সন্ধ্যাকার নন্দী রামচরিত, কালকে পড়িয়েছিলাম রামচরিত। ঠিক আছে, রামচরিত কিন্তু সন্ধ্যাকার নন্দীরই লেখা। আর এখান থেকে একটা কনফিউশন সৃষ্টি হয়, রামচরিত মানস কিন্তু তুলসীদাস, মানস যখন বলবে তখন কি হবে? তুলসীদাস। আর রামচরিত যদি বলে শুধু, তাহলে সন্ধ্যাকার নন্দী। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? পাল যুগের। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। তারপরে দেখো বলছে নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? ষড়যন্ত্রে জড়িত ছিলেন না নিম্নলিখিতদের মধ্যে কে? চারটে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে পারবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহনলাল কিন্তু সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তিনি কিন্তু যে ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি কিন্তু ছিলেন না। ঠিক আছে, বাদবাকি জনগুলো ছিলেন। ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন কে করেছিলেন বলো? খুব সুন্দর একটা কোশ্চেন, ইজি কোশ্চেন, প্রত্যেকবারই এক্সামে আসে ইজি কোশ্চেনটাই আসে, ইজি কোশ্চেনটাই তোমরা ভুল করো। ঠিক আছে, ভিআইপি দিয়ে রাখো। ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তক কে প্রবর্তন করেছিলেন ভারতীয় সিভিল সার্ভিস? আশা করি প্রত্যেকে পারবে, এটা পারার কথা এবং খুব সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, চারটে অপশন রয়েছে, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, ডালহৌসি, রিপন। ঠিক আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানানোর চেষ্টা করো, আশা করি তোমরা প্রত্যেকে পারবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্নওয়ালিস। তোমার যে
কি বলে ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিলেন, ঠিক আছে। তাছাড়াও তিনি আর কি কি করেছিলেন, সূর্যাস্ত আইন প্রণয়ন করেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, তারপরে পুলিশ ব্যবস্থার পুনর্গঠন করেছিলেন, ঠিক আছে। সিভিল সার্ভিস চালু করেছিলেন। শ্রী গৌরঙ্গপত্তমের সন্ধি 1792 সালে তার কালেই সংগঠিত হয়েছিল, কারণ তার সময়কাল কত ছিল, তার সময়কাল ছিল 1786 থেকে 1786 আই থিঙ্ক 93, ঠিক আছে। তো খুব সুন্দর একটা কোশ্চেন, ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিসলি। নেক্সট কোশ্চেন চলেছে, দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী গেছিলেন, বলো। দিল্লিতে যখন বোমা নিক্ষেপ করেন, ঠিক আছে, তখন কে ছিল? দিল্লিতে যখন বোমা নিক্ষেপ করে তখন ভগৎ সিংয়ের সঙ্গে কে ছিলেন, বলো। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে জানাও। এখানে রয়েছে চন্দ্রশেখর আজাদ, বাঘা যতীন, বটুকেশ্বর দত্ত, পরমচাঁদ। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। খুব সুন্দর একটা কোশ্চেন, বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বটুকেশ্বর দত্ত কিন্তু তার সঙ্গী ছিলেন, ঠিক আছে। বটুকেশ্বর দত্ত কিন্তু তার সঙ্গী ছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাবো। খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে নেক্সট, বলো, চট্টগ্রামে পাহাড়ি তলাতে সাহেবদের ক্লাবে আক্রমণ করেছিলেন কোন নেতা, ঠিক আছে, কে ছিলেন? আশা করি প্রত্যেকে পারার কথা এটা, ঠিক আছে, প্রত্যেকে পারবে এটা। এটা চট্টগ্রামের পাহাড়ি তলাতে সাহেবদের ক্লাবে আক্রমণ করেছিলেন কে? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। বি ইজ দ্য রাইট অ্যান্সার, সূর্য সেন, ঠিক আছে, যেটাকে বলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আইন, ঠিক আছে। এবং এটা বাংলাদেশে হয়েছিল, বাংলাদেশের চট্টগ্রামে 1930 সালে, 1930 সালে, ঠিক আছে, 1930 সালে কিন্তু এই ঘটনাটা মাস্টারদা সূর্য সেন করেছিলেন, ঠিক আছে। তারপরে চলে যাবো 72 নম্বর কোশ্চেন। 72 নম্বর কোশ্চেন রয়েছে, কোন বছর জাতীয় কংগ্রেসে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়? এটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই করালাম, সালটা আমি বলে দিয়েছিলাম। চারটে অপশন রয়েছে, 1930, 1929, 1921, 1916। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 1929 সালে কিন্তু তোমার পূর্ণ স্বরাজের দাবিটা পেশ করা হয় লাহোর অধিবেশনে, ঠিক আছে, লাহোর অধিবেশনে, ঠিক আছে। এবং জওহরলাল নেহরু এর সভাপতিত্ব করেছিলেন। খুব সুন্দর একটা কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, রাজা গোপালচারী, লর্ড মাউন্ট ব্যাটেন, বলো। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। আশা করি প্রত্যেকে, লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন 1947-এর, ঠিক আছে, 1947-এ প্রথম গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। তারপরে আমাদের দেশ স্বাধীন হয়। নেক্সট কোশ্চেনে যাবো। তারপরে দেখে বলেছে 74 নম্বর কোশ্চেন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তক কে? খুব সুন্দর একটা কোশ্চেন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তক, বলো। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, বলো। গুরুমুখী বর্ণমালার প্রবর্তক, এটাকে তোমাদের ভিআইপি দিয়ে রাখো, যত পারো ভিআইপি দিয়ে রাখো। খুব সুন্দর একটা কোশ্চেন, ভিআইপি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গুরু অমর দাস, গুরু রামদাস, নলগুরু অঙ্গদ, গুরু নানক। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর আশা করি প্রত্যেকে পারবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানানোর চেষ্টা করো। গুরুমুখী বর্ণমালার সূচনা কে করেছিলেন? গুরুমুখী বর্ণমালার সূচনা করেছিলেন দ্বিতীয় শিখ গুরু। দ্বিতীয় শিখ গুরু কে ছিলেন? দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ, ঠিক আছে। গুরু অঙ্গদ কিন্তু গুরুমুখী বর্ণমালার সূচনা করেছিলেন। আজকে লাস্ট কোশ্চেন, 1946 সালে তেভাগা আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? কোথায় ঘটেছিল? কোথায় ঘটেছিল বলো। 1946-এ তেভাগা আন্দোলনের সূচনা কোথায় ঘটেছিল? চারটে অপশন রয়েছে, বিহার, পাঞ্জাব, গুজরাট, বাংলা। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলাতে কিন্তু তোমার তেভাগা আন্দোলন 1946-এর সংগঠন হয়েছিল এবং এটা হয়েছিল তোমার কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিআইএম যেটা রয়েছে না, সিপিএম আছে, সেটাদের সহযোগিতায় পরিচালনায় বঙ্গীয় প্রদেশের কৃষি সভা ঘটেছিল, ঠিক আছে, তেভাগা আন্দোলন। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের 25টা টোটাল কোশ্চেন করালাম। টোটাল কোশ্চেনের সংখ্যা হলো 75, 800টা টোটাল কোশ্চেন করাবো, ঠিক আছে। তো তোমরা ক্লাসগুলো করো, খুব ভালো লাগবে তোমাদেরকে আশা করছি। তো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।